তুমি চুপ করবে? জানো তো মেয়েটা এমন উগ্র হয়ে গেছে। তারপরও কেন ওকে আজে বাজে কথা বলতে যাও? ও কিন্তু আর ছোট নেই যে তোমাকে ভয় পাবে। দেখলে তো একটু আগে হাতটাই ভেঙে ফেলতে নিয়েছিল। তাই ভবিষ্যতে নিজের হাত পা অক্ষয় রাখতে চাইলে চুপ করে থাকতে শেখো। বলে সাফওয়ান বাড়ির কাজের লোকগুলোকে ডেকে ছড়িয়ে থাকা কাজগুলো তুলে ফেলতে বলে নিজের রুমে চলে যায়। সন্ধ্যার পরে নীলাভ বাড়িতে ফেরে। সারাটা দিন তার অফিসে কেটেছে। শত চেষ্টা করেও ন্যান্সি নামের মেয়েটার সম্পর্কে কোনো ডিটেলস পাওয়া যায়নি। নীলাভ একটা হট শাওয়ার নিয়ে একটা ট্রাউজার টি শার্ট পরে ড্রয়িং রুমে এসে বসে। তাকে বসতে দেখে সাবিনা এগিয়ে যায় তার দিকে। কিরে নীলাভ, তোর খবর কি? বাড়িতে কখন আসিস আর কখন বের হোস কিছুই তো জানি না। গত রাতে কোথায় ছিলে? মা, গতকাল রাতে আমি আমার এক ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিলাম, আর বৃষ্টির জন্য বাড়িতে ফিরতে পারিনি। তারপর সকালে অফিস চলে গিয়েছিলাম। আজকে অফিসে অনেক কাজ ছিল, তাই দুপুরও আসতে পারিনি। নীলাভের কথা শুনে সাবিনা এই ব্যাপারে আর কিছুই বলল না। আচ্ছা তুই বস, আমি তোকে খেতে দিচ্ছি। সাবিনা টেবিলে খাবার বেড়ে নীলাভকে ডাক দেয়। নীলাভও খেতে চলে যায়। যারা কাজের লোকেদের সাহায্য রাতের রান্না শেষ করার পর ড্রয়িং রুমের সোফায় এসে বসে পড়ে। তখনই তার ফোনে জোহরার কল আসে। যারা কল রিসিভ করে কানের কাছে নেয়। হ্যালো মা, বলো। কেমন আছিস তুই? সারাদিন কি করিস? ওই বাড়ির সবাই কি তোকে দিয়ে সব কাজ করায় নাকি? আজকাল আমাকে ফোন দেওয়ার এইটুকু টাইম পাস না? না মা, তেমন কিছুই না, আমি ভালোই আছি। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। তোর পাশে কেউ আছে? না, কিছু কি বলবে? দেখ যারা, তরু যে ফিরে এসেছে তা তো তুই জানিসই। একটু সাবধানে থাকিস। কথাটা শুনে যারা উপরে নিজের রুমে চলে যায়। তারপর দরজা আটকে দিয়ে বলে, আপু এসেছে, এটা তো ভালো কথা। আমাকে সাবধানে থাকতে কেন বলছো? আমি তো এটাই বুঝতে পারছি না। আপুর পরিচয় সবাইকে জানালে কি এমন ক্ষতি হয়ে যাবে? সারাক্ষণ খালি আপু আর আপু। দেখ যারা, নিজের ভালো চাইলে ওর নাম ঘুণক্ষরও কারো সামনে মুখে নিবি না। তোর বাবার কথা ভুলে যাসনি নিশ্চয়ই? যারা একটা শ্বাস ছেড়ে বলল, ভুলিনি, মনে আছে। রাখি, এখন প্রতিদিন এক কথা ভালো লাগে না। শোন, তরুর সাথে কোনো কথা বলবি না। আর ও যদি ওই বাড়িতে যায় সাথে সাথে আমাকে জানাবি। আচ্ছা রাখি। এদিকে নীলাভ খাবার নিয়ে নাড়াচাড়া করছে। সাবিনা লক্ষ্য করে দেখলো নীলাভ একটুও খাচ্ছে না। সে নীলাভের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তোর নীলাভ, খাচ্ছিস না কেন? তুই কি কোনো কিছু নিয়ে চিন্তায় আছিস? নীলাভ কথা না ঘুরিয়ে বলল, মা, গত 3 দিন ধরে আয়ুর খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকি আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে। কথাটা শুনে সাবিনা ভুরুকুচকে তাকায়। কি বলিস, তোর সাথে কোনো ঝামেলা হয়নি তো? না মা, সব ঠিকই ছিল। ও আমাকে প্রমিসও করেছিল যে ও যতদিন দেশে আছে রেগুলার আমার সাথে দেখা করবে, কিন্তু এখন ফোনটাই বন্ধ করে রেখে দিয়েছে। সাবিনা একটা শ্বাস ছেড়ে বলল, দেখ নীলাভ, নিজের বোনের মেয়ে বলে আমি সব বিষয় উপেক্ষা করে যাবার লোক নই। তুই কেন বুঝতে পারছিস না যে আয়ু তোর জন্য পারফেক্ট নয়? কেউই পারফেক্ট থাকে না মা, পারফেক্ট করে নিতে হয়। কিন্তু অপর মানুষটা যদি না চায়? নীলাভ নিশ্চুপ। সাবিনা এই সুযোগে বলে ওঠে, কেন জেদ করছিস নীলাভ? তোর এক ভাই প্রতিশোধ নিতে গিয়ে নিজেই পরাজিত হলো। তুইও সেই একই ভুল করিস না। কিশোর বয়সে কি না কি প্রতিজ্ঞা করে বসেছিলি, সেটা কেন সারা জীবন বয়ে বেড়াবি? বিয়ে, ভালোবাসা কোনোটাই ছেলে খেলা না বা লোক দেখানোর জিনিস নয়। সেদিন রাগের বশে। সাবিনা আর কিছু বলতে যাবে তার আগে নীলাভ তার দিকে তাকালো। নীলাভের চোখে চোখ পড়তে সাবিনা থেমে যায়। সুযোগ পেয়ে একটু বেশি হয়তো বলে ফেলেছে সে। নীলাভ তার দিকে তাকিয়ে আছে। অবশ্য নীলাভের চাহনিতে রাগ বা ক্ষোভ ছিল না, তবে এমন কিছু ছিল যা সাবিনাকে থেমে যেতে বাধ্য করেছে। সাবিনা কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। নীলাভ খাবারটুকু খেয়ে নিজের রুমে চলে গেল। নীলাভ বিছানায় শুয়ে ফোন ঘাঁটতে শুরু করলো। তখনই তার সেদিন ক্লাবে পাওয়া ফোনটার কথা মনে পড়ল। নীলাভ বিছানা থেকে উঠে গিয়ে আলমারি থেকে ফোনটা বের করে দেখলো ফোনটার চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছে। নীলাভ ফোনটা চার্জে লাগিয়ে বেলকনিতে চলে গেল। ইদানিং তার কিছুই ভালো লাগে না, তবে আজকের একটু বেশি খারাপ লাগছে। কেন লাগছে সে হয়তো জানে। তার মায়ের বলা কথাগুলোই বারবার কানে বাজছে।
না চাইতেও পুরনো কিছু স্মৃতি মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। নীলাপ বেলকনিতে এসে আকাশের দিকে তাকালো। আকাশটা আজ বেশ পরিষ্কার, পূর্ণ থালার মতো চাঁদ উঠেছে আকাশে। সে আশেপাশে তাকালো। তাদের বাড়ির 3 পাশে বাগান করা হয়েছে। বাগানে বিভিন্ন জাতের ফুল ফলসহ সবজি চাষ করা হয়। তাদের বাড়িটা মূলত সাভার টাউনের শেষ প্রান্তে। এদিকে বাড়িগুলো পরিকল্পনা অনুযায়ী বানানো হয়। প্রত্যেকটা বাড়ি একে অপরের থেকে নির্দিষ্ট দূরে নির্মাণ করা হয়েছে। নীলাপ আশেপাশে দেখতে ব্যস্ত, কিন্তু কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা দুটি চোখ যে তাকে দেখতে ব্যস্ত সে সেটা খেয়ালই করল না। তরু কালো হুডি পরে গাছপালার আড়াল থেকে নীলাপকে দেখছে। অবশ্য দেশে আসার পর থেকে সে প্রায় এখানে এসে দাঁড়িয়ে থাকে, কিন্তু 2-1 দিন ছাড়া নীলাপ কখনোই বেলকুনিতে আসে না। চাঁদের আলোয় তরু পরিষ্কারভাবে নীলাপকে দেখতে পেল। গাছের আড়ালে লুকিয়ে থাকা তরুকে নীলাপ দেখতে পেল না। নীলাপের মলিন মুখটা দেখে তরু মনে মনে বলল, তোমার আবার কি হলো লাভ? আমার কথা তো তোমার মনে পড়ার কথা না, তাহলে কার কথা ভেবে কষ্ট পাচ্ছ? নিশ্চয়ই আয়ুর কথা ভেবে, তাই না? সেক্ষেত্রে আমার যে কিছুই করার নেই। তোমার আয়ু তো ওইদিকে বেশ ভালোই মস্তিতে আছে, তুমি শুধু শুধু এখানে বসে কষ্ট পাচ্ছ কেন বলো তো? বোকা প্রেম পাখি আমার, এই যে তুমি কষ্ট পাচ্ছ তাও এই ফালতু মেয়েটার জন্য। আমার এখন কি করতে ইচ্ছে করছে জানো? তরু ঘাড় কাত করে নীলাপের দিকে তাকালো। তোমাকে আর ওই মেয়েটাকে এক জায়গায় বসিয়ে একদম শুট করে দিতে ইচ্ছে করছে, কিন্তু সেটাও করতে পারছি না আমি। কারণ শুট করে দিলে তুমি ওই মেয়েটার আসল রূপ দেখবে কি করে, আমাকে ভালোবাসবে কি করে, আমার জন্য এইভাবে কষ্ট পাবে কি করে? জীবন তো একটাই, তাই না? আর এই একটা জীবনেই তো তোমাকে আমার হতে হবে। তবে পুনর্জন্ম বলে যদি সত্যি কিছু থাকতো, নিঃসন্দেহে আমি এই জন্মের শেষ খুনটা তোমাকেই করতাম লাভ। সবাই বলে আমার ধৈর্য কম। উফ, তারা যদি একবার আমার এই সাইডটা সম্পর্কে জানতো, যে কতটা ধৈর্য নিয়ে তোমার পিছনে পড়ে আছি, তাহলে বিনা শর্তে আমায় পৃথিবীর সবচেয়ে ধৈর্যবতী উপাধিতে ভূষিত করতো। তরু ভাবনার মাঝে নীলাপ নিজের রুমে চলে যায়। আর তরু ফিরে আসতে নাই। তখনই তার ফোনে একটা মেসেজ আসে। তরু চেক করে দেখে আভিক মেসেজ দিয়েছে। মেসেজ, কিরে তরু, কই তুই? 2 ঘন্টা যাবত তোর জন্য অপেক্ষা করছি, কিন্তু তোর আসার খবরই নেই। তোর কি আহাদেও নানচিকে নিয়ে চিন্তা টিন্তা আছে নাকি রে? আলফার মতো তুইও সেলফিশ হোস না। মেসেজটা দেখে তরুর চল শক্ত হয়ে যায়। সে আর সেলফিশ? হাস্যকর ব্যাপার। সে তো সেদিকেই যাচ্ছিল, কিন্তু নীলাপকে একবার না দেখে গেলে সে কি নিজের কাছে মনোযোগ দিতে পারবে? পারবে না তো। কিন্তু এটা বাকিদের কিভাবে বোঝাবে? তরু চলে গেল তার গন্তব্যে। নীলাপ বিছানার উপর বসতেই তার চোখ গেল দেওয়ালে টাঙ্গানো তার আর আয়ুর ছবিটার দিকে। কোথায় আছো তুমি আয়ু? এভাবে কেন আমাকে কিছু না বলে চলে গেলে? আমার জানার মধ্যে কোনো কিছুতেই তো আমি কমতি রাখিনি, তারপরেও কেন হারিয়ে গেলে? আমি যে তোমার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। একবার আমার কথা ভাবলে না? তুমি হয়তো সত্যি আমাকে কখনো ভালোবাসোনি। নীলাপ একটা শ্বাস ত্যাগ করে ফোনটা হাতে নিয়ে মনে করার চেষ্টা করতে লাগলো যে এটা কবেকার ছবি। এই কয়েকদিন ব্যস্ততায় সে ফোনটার কথা ভুলে গিয়েছিল। তবে এই ফোনটা ত্রানার না হলে আর কারো হতে পারে। আর তার ছবিটাই কেন ওয়ালপেপারে বানানো? নীলাপ শত চেষ্টা করে ছবিটার কথা মনে করতে পারল না। এভাবে শুয়ে থাকতে থেকে নীলাপ কিছুক্ষণ পর ঘুমিয়ে যায়। সাবিনা, নাজমুল, নাহিদ আর যারা একসাথে ডিনার করতে বসেছে, তখনই সাবিনা বলে ওঠে, তুমি জানো আয়ু নিখোঁজ হয়ে গেছে। সাবিনার কথা শুনে নাজমুল খাবার খাওয়ার গতি কমিয়ে সাবিনার দিকে তাকায়। নাহিদ বলে ওঠে, মানে আয়ুর তো 2 সপ্তাহ পর বিদেশে যাওয়ার কথা ছিল, এখনই কোথাও চলে গেল। যেখানে গেছে ভালোই হয়েছে। সেই দিন ওই ঘটনাতে মেয়েটার তেমন তো ইতিবাচক কোনো ভূমিকাই ছিল না। তাহলে কেন নীলাভ মেয়েটার বিয়ে করার প্রতিজ্ঞা করেছিল সেটাই আমি বুঝতে পারি না। প্রচণ্ড জেদি আর একরোকা হয়েছে ছেলে দুটো, যা বলবে তাই করে ছাড়বে। বাবা মায়ের কথারও দাম দেবে না। বাবার মুখ থেকে কথাটা শুনে নাহিদ আর চোখে বাবার দিকে তাকায়। সবসময় ছোট ভাই বোন বকে খেলে বড় ভাই বোনকেও কেন টেনে আনা হয় সেটাই সে বোঝে না। সে হালকা কেসে বলে উঠল, যাক, ভালোই হলো। এখন আর আন্টিকে ভয় দেখিয়ে বিয়ের পিছিয়ে রাখতে হবে না। কথাটা শুনে জারার সাবিনা অবাক চোখে নাহিদের দিকে তাকায়। তার মানে তুমি আন্টিকে ভয় দেখিয়ে বিয়েতে পিছিয়ে রাখতে? হ্যাঁ, আর এটা আমার না, বাবার প্ল্যান ছিল।
তবে এবার কি হলো বুঝলাম না। আমার তো আন্টিকে ব্ল্যাকমেল করতাম, তবে এবারের ব্যাপারের সাথে আমরা জড়িত নই। সাবিনা ভুরকুচকে বলল, তোমরা বাপ ছেলে ঠিক কি করতে চাইছো বলবে? ছেলেটাকে কি সারা জীবন বিয়ে না করিয়ে রাখার প্ল্যান করেছো নাকি? তাহলে দেখো, সেই প্ল্যানে কিন্তু আমি রাজি নই। নাজমুল বলেন, আরে চিন্তা করো না, তোমার ছেলেকে আমরা সারা জীবন আইবুড়ো রাখবো না। ওর যোগ্য কাউকে পাওয়া মাত্রই বিয়ে দিয়ে দেব। যোগ্যতা বলতে কি বোঝাতে চাইছো? যোগ্য বলতে বোঝাতে চাইছি যে এমন একটা মেয়ে যে আমাদের ছেলেটাকে সত্যিকারে ভালোবাসবে, আমাদের ছেলেটাকে সুখে রাখবে, ভালো রাখবে, আমাদের যেদি এক প্রকা ছেলেটাকে আগের মতো হাসতে শেখাবে, যেই মেয়েটা আমাদের ছেলের পাশাপাশি আমাদেরও খেয়াল রাখবে। সাবিনা একটু মন খারাপ করে বললেন, ছেলেটা তো আমার প্রতিজ্ঞা করে বসে আছে যে আয়ুকেই বিয়ে করবে। সেখানে এমন মেয়ে পেয়ে গেলেও ছেলে বিয়ে করতে রাজি হবে তো? নাজমুল একটু হেসেই বলল, আগে তেমন মেয়েটাকে খুঁজে নেই, তারপর বিয়ে করানোর ব্যাপারটা দেখা যাবে। রাত 2টা। ফ্ল্যাশব্যাক স্টার্ট। আমি কিছুই করিনি, আমি খুন করিনি, তোমরা বিশ্বাস করো, আমি আপুকে খুন করিনি। মেয়েটি কান্না করছে, তখনই একটা মহিলা মেয়েটির গালে চড় বসিয়ে দেয়। এই মেয়ে নীলাভ আর আয়ু নিজের চোখের দেখেছে, তারপরও কোন মুখে অস্বীকার করিস? মেয়েটি ছুটে নীলাভের সামনে গিয়ে বসে। কাঁদতে কাঁদতে মেয়েটির চোখ মুখ রক্তবর্ণ ধারণ করেছে, তবে অনেকগুলো চরখার কারণে গাল দুটো ফেটে রক্ত পড়ছে। সেদিকে মেয়েটির কোনো খেয়াল নেই। মেয়েটি নির্বাক হয়ে বসে থাকা নীলাভের সামনে গিয়ে হাঁটু মুড়ে বসে পড়ে। লাভ, তুমি ভুল দেখেছো, আমি আপুকে খুন করিনি, তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। নীলাভ ঠান্ডা গলায় বলে উঠল, আমি নিজের চোখে দেখেছি তুই আমার আবুকে খুন করেছিস। তবে যদি তুই এক মুহূর্তে প্রমাণ করতে পারিস যে তুই খুন করিস নে, তাহলে আমি আমার নিজের চোখ তুলে ফেলবো। গড প্রমিস। নীলাভের ঠান্ডা শীতল কণ্ঠে মেয়েটির ছোট্ট হৃদয় এফর ওফর হয়ে যায়। সে মুহূর্তে নিজের চোখ মুছে বলে ওঠে, তার কোনো প্রয়োজন হবে না, আমি স্বীকার করে নিচ্ছি আমিই খুনটা করেছি। আমি প্রমাণ দিয়ে নিজের ভালোবাসাকে অন্ধ করতে চাই না। তখন আমি বেঁচে থেকে কি করব? তার চেয়ে বরং সে তার সুন্দর চোখ দুটো দিয়ে আমার মৃত্যু দেখুক, তাতেই শান্তি। ভালো থাকুক আমার ভালোবাসা। মেয়েটা স্বীকার করার সাথে সাথে দাঁড়িয়ে থাকা পুলিশ এসে মেয়েটিকে হাতকড়া পরায়। নীলাভ নিলিপ্ত ভঙ্গিতে মেয়েটার দিকে তাকিয়ে আছে। পুলিশ মেয়েটিকে নিয়ে যেতে থাকে। তখনই নীলাভ দাঁড়িয়ে মেয়েটির হাত ধরে নিজের দিকে টেনে এনে মেয়েটির গলা চেপে ধরে। মেয়েটি টু শব্দটু করে না, তবে তার চোখ দেখে বোঝা যাচ্ছে এরকম অবস্থায় আর কয়েক মুহূর্ত থাকলে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। পুলিশ সহ বাকি সবাই নীলাভের হাত থেকে মেয়েটিকে ছাড়াতে আসে, তবে নীলাভের জেদ যেন তার শক্তিকে আরও 100 গুণ বাড়িয়ে দিয়েছে। নীলাভ উন্মাদের মতো হেসে বলতে থাকে, খুব ভালোবাসিস তোর লাভকে, তাই না? তাহলে কিভাবে পারলি তার বোনকে মেরে ফেলতে? এতটাই রাগ তোর আমার বোনের ওপর? কি ক্ষতি করেছিল সে তোর? তোর ফাঁসি হবে, এটা শিওর। আর হয়তো আমার সামনে আসার সৌভাগ্যটা হবে না। শোনো রাখ, আমি আজকে তুই সহ সবার সামনে প্রতিজ্ঞা করলাম, আমি আয়ুকেই বিয়ে করব। কারণ ওই তোর আসল চেহারাটা আমাদের সামনে তুলে ধরেছে। আমার বোন ন্যায় বিচার পেয়েছে, নয়তো তোর এই ঘৃণ্য রূপটা তোর ইনোসেন্ট মুখটার নিচে চাপা পড়ে যেত। বলে নীলাভ মেয়েটিকে ছেড়ে দেয়। মেয়েটি ছাড়া পেতেই নীলাভের শার্টের কলার চেপে ধরে, তবে আশেপাশে সবাই মেয়েটিকে টেনে ছাড়িয়ে আনে। মেয়েটি চিৎকার করে বলে ওঠে, তার আগে আই উইল কিল ইউ। আমার জীবনের শেষ খুনটা তাহলে আমি তোকেই করবো লাভ। তুই আমার না হলে আর কারো হবি না। আমি তোকে ভালোবাসি। আমার ভালোবাসার কাছে তোর এই ঘৃণা কিছুই না। তোর লতা হাঁটতে শেখেনি। বলতে বলতে পুলিশ তরুকে গাড়িতে উঠিয়ে ফেলে। নীলাভ রক্তচক্ষু নিয়ে সেই দিকে তাকিয়ে থাকে, তবে গাড়িটা দৃষ্টিসীমার বাইরে যাওয়ার পূর্বেই নীলাভ চিৎকার করে বলে ওঠে, আই হেট ইউ তরুলতা ফাকিং এহসান। বলে পাগলের মতো হাসতে লাগলো। ফ্ল্যাশব্যাক এন্ড। নীলাভ ধরফড়িয়ে উঠে বসে। রুমের এসির শীতল ঠান্ডা হাওয়ার মাঝেও সে ঘেমে গিয়েছে, প্রচণ্ড ঘেমে গিয়েছে। সে পাশের টেবিলের উপর থেকে পানির গ্লাসটা হাতে নিয়ে সম্পূর্ণ পানিটা এক নিঃশ্বাসে খেয়ে নিল। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, তবুও সে স্বাভাবিক হতে পারছে না।
হাত পা কাঁপছে, তার হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। নীলাভ কিছুক্ষণ চুপ করে বসে থেকে উঠে গিয়ে আলমারির ড্রয়ার থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে, তারপর বেলকনিতে এসে দাঁড়ায়। সিগারেটের টান দিয়ে আকাশের দিকে ধোঁয়া ছাড়তে থাকে। সে সচরাচর এসব খায় না, তবে প্রায়ই তার বুকের বাঁ পাশে এমন অস্বাভাবিক ব্যথা শুরু হয়ে যায়, তখন সে বাধ্য হয়েই এসব খায়। সে এরকম দুঃস্বপ্ন আগে দেখেনি। এমনটা তো নয়, অবশ্য দুঃস্বপ্ন বললে ভুল হবে, এগুলো তার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা। যদিও সচরাচর তার এমন স্বপ্ন আসে না, আজকে আসার একটা কারণ আছে। সেটা হলো ত্রানা নামের মেয়েটা। নীলাভ ত্রানার চোখের নিচে সেই তিলটা দেখেছিল, সেই তিলটাই এই স্বপ্নের পেছনে আসা দায়ী। নীলাভ আর মনে করতে চায় না, এর বেশি সে আর সহ্য করতে পারবে না। তবে বর্তমানে সে চিন্তামুক্ত, কারণ সেই পাগল মেয়েটা পালিয়ে যাওয়ার চেষ্টা করে সেদিনই পুলিশের গুলিতে নিহত হয়েছিল। নীলাভ আজকে বুঝতে পারল কেন কোনো কারণ ছাড়াই ত্রানাকে তার অসহ্য লাগে। কারণটা হলো ত্রানাকে দেখলে তার মনের কোথাও না কোথাও সেই পাগল মেয়েটার প্রতিচ্ছবি ভেসে ওঠে। নীলাভ হাতে থাকা সিগারেটের অবশিষ্ট অংশটা ফেলে দিয়ে নিজের অগোছালো চুলে হাত দিয়ে স্লাইড করতে করতে নিজের রুমে এসে শুয়ে পড়ে। সকাল 8টায় নীলাভ, নাহিদ আর নাজমুল যার যার কাজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচের ড্রয়িং রুমে আসে। তার 3 জন নাস্তা করতে বসেছে। যারা তাদের নাস্তা বেড়ে দিয়ে ড্রয়িং রুমে থাকা টিভি অন করে বসে পড়ল। আপাতত তার কোনো কাজ নেই, একটু টিভি দেখে সময় কাটাবে। টিভি অন করে নিউজের চ্যানেলে দিতে একটা খবর শুনে যারা থমকে যায়, তার সাথে সাথে নীলাভ, নাহিদ আর নাজমুলও চমকে যায়। ডাইনিং টেবিল থেকে টিভিতে স্পষ্ট দেখা না গেলেও শোনা যায় নিউজ। আজ সকাল 6:30টার দিকে সাভার টাউনের মধ্যবর্তী জুম রিভার থেকে 2টি মরদেহ উদ্ধার করা হয়েছে। চেহারা বিকৃতির কারণে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। এই বিষয়ে তদন্ত করার জন্য পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে এসে হাজির হয়েছে। নীলাভ নিউজটা শোনা মাত্রই হাত ধুয়ে তাড়াতাড়ি সোফায় এসে বসে নিউজ চ্যানেল চেঞ্জ করে, কিন্তু এসব নিউজ চ্যানেলেই এই একটি খবর প্রচার করা হচ্ছে। তখনই নীলাভের ফোনে মিনারের কল আসে। নীলাভ কলটা রিসিভ করে। স্যার, নিউজটা শুনেছেন? সিনিয়র এএসপি স্যার আপনাকে এক্ষুনি ব্যুরোতে আসতে বলল। নীলাভ গম্ভীর স্বরে বলে, I will be there in 15 minutes. বলে নীলাভ কলটা কেটে দেয়। নাহিদ আর নাজমুল এগিয়ে এসে বলে, নে, তোর নতুন কেস এসে পড়েছে। এই পুলিশ তো নামে মাত্র আছে, সব কিছু তো তোদের ঘাড়েই এসে পড়ে। নাজমুল বলেন, বেস্ট অফ লাক নীলাভ। নীলাভ কিছুই বলল না। অবশ্য তার ফ্যামিলির সবাই সিআইডি হওয়ার জন্য তাকে অলওয়েজ সাপোর্ট করে গেছে, তবে সবার ভালোভাবে নিল আয়ুর মা নিতে পারেনি। সে চেয়েছিল নীলাভ পারিবারিক বিজনেস দেখাশোনা করুক, কিন্তু তাও নীলাভ তার লক্ষ্যে অটল ছিল। মা, আমি আসছি বলে নীলাভ বেরিয়ে গেল। অন্যদিকে ঘন ইস্ট ফরেস্ট এর মাঝখানে লুকিয়ে আছে গভীর রহস্য, যার সম্পর্কে বাইরের কেউই জানে না। জঙ্গলের মাঝামাঝি অবস্থিত বিশাল প্রাসাদ, যেখানে যাওয়া সরকার কর্তৃক নিষিদ্ধ বলে কেউ যাওয়ার সাহস করে না। বিশাল প্রাসাদের মেন ফটকে লেখা ওয়ালফ স্কোয়াড, তবে লেখাটা অনেক প্যাচালোভাবে লেখা, যেটা সহজে কেউ বুঝতে পারবে না। বাড়ি থেকে পুরনো মনে হলেও ভেতরে সর্বত্র রয়েছে আভিজাত্যের ছোঁয়া। সুবিশাল 3 তলা বিশিষ্ট প্রাসাদটিতে রয়েছে 30টিরও বেশি কক্ষ, সাথে আন্ডারগ্রাউন্ড 2টি ফ্লোরও রয়েছে। তরু, বিভান, আভিক, লিজা অনেকক্ষণ যাবৎ প্রাসাদটির ভেতরে বিশাল বড় লিভিং রুমে বসে আছে। তাদের সাথে ন্যান্সিও আছে। আভিক একটা ছোট্ট শ্বাস ফেলে বলে, এই তুমি না স্পাই? একজন স্পাই হয়ে কিভাবে ধরা পড়লে? আর তুমি যে এত ভীতু, আগে জানতাম না তো। স্যার, আমি তো ছদ্মবেশে গিয়েছিলাম তাদের আস্তানায়। তারা সেদিন 5 কোটি টাকার ইয়াবা অন্য দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করিয়েছে। আমি নিজের চোখে দেখেছি আর সব ভিডিও করেছিলাম, কিন্তু ছোট্ট একটা ভুলের কারণে ধরা পড়ে যাই। তারপর তারা আমার ফোনটাও নিয়ে গেছিল। ভাগ্যিস ত্রানা ম্যামের কথা মতো আমার সাথে জিপিএস ছিল, নইলে আমি এই যাত্রায় আর বেঁচে ফিরতে পারতাম না। বিভান বলল, তুমি তো নিজে থেকে মরতে চেয়েছিলে গবেট কোথাকার। তোমার বাবাকে আটকে রেখে তোমার ধরার প্ল্যান করেছিল, তা কি তুমি বুঝোনি? চলে গেলে ওদের কাছে। আচ্ছা, তুমি গেলে কি ওরা তোমার বাবাকে ছেড়ে দিত? এতটুকু বুঝোনি? ন্যান্সি কাঁদতে কাঁদতে বলে, আমি জানতাম স্যার,
কিন্তু আমি আমার বাবাকে কি করে ওদের হাতে ছেড়ে দিতাম। লিজা বলল, তোমার বাবার কথা ওরা জানলো কিভাবে? আমি ধরা পড়ার পরেই ওরা আমার ফোন থেকে বাবার ইনফরমেশন কালেক্ট করে রেখে দেয়। তারপর ওই সিআইডি আর ত্রানা ম্যাম আমাকে বাঁচানোর জন্য পিছু নিলে তারা আমার বাবাকে মারার ব্ল্যাকমেল করে বলে ভোর 6টার মধ্যে মিডনাইট ব্রিজের উপর না গেলে আমার বাবাকে মেরে ফেলবে। ওদের কথার মাঝেই একজন মাস্ক পরা মেয়ে সিঁড়ি পেয়ে নিচে নেমে আসে। মেয়েটিকে নিচে নামতে দেখে তরুবাতে বাকি সবাই দাঁড়িয়ে পড়ে। সবাই বুঝে মেয়েটিকে সম্মান জানায়। মিস ন্যানজি, তুমি তোমার কাজ ঠিকমতো করতে পারোনি, আর তুমি খুব ভালো করেই জানো যে কাজে ব্যর্থ হওয়া আমি একদমই পছন্দ করি না। ন্যান্সি মাথা নিচু করেই বলল, সরি আলফা। ডোন্ট সে সরি উইদাউট নেলিসন। তুমি কি আদৌ জানো তোমার এই ছোট্ট ভুলটা আমাদের 12 বছরের প্ল্যান নষ্ট করে দিতে পারত? ন্যান্সি মাথা নিচু রেখেই বলে, আলফা, আমার জন্য আপনার বিন্দুমাত্র ক্ষতি হতো না। আমাকে মেরে ফেললেও তারা কোনো ইনফরমেশন বের করতে পারতো না। আমি জানি আপনি সেই বিষয়ে শিওর। আলফা কিছুক্ষণ পর বলে উঠল, তোমার বাবাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করো। তুমি জানো আমি পিছু টান রাখা লাইক করি না। ন্যান্সি মাথা নাড়ায়। আলফা তরুর সামনে দাঁড়িয়ে বলে, মিস ত্রিনা, আপনার কি মনে হয় না আপনাকে যেই জন্য ট্রেনিং করা হয়েছে আপনি আদৌ সেই কাজটা মন দিয়ে করছেন না? তরু বসে থেকেই বলে, আমি তখনই কাজ করব যখন আমার মন চাইবে। তাই তো আপনার কখন মন চাইবে? তরু আলফার চোখে চোখ রেখে বলে, ইউ নো হোয়াট আই ওয়ান্ট। আমি সেটা না পাওয়া পর্যন্ত কনসেন্ট্রেট করতে পারছি না। আমার 1 মাস সময় চাই, তার ভেতর আমার পার্সোনাল কাজ শেষ করে কাজে মনোযোগ দেব আমি। ওকে, ইউ হ্যাভ 1 মান্থ। জলদি নিজের পার্সোনাল কাজ শেষ করো, কাজে মনোযোগী হও। আলফার কথা শুনে বিভান, লিজা, আভিক অবাক চোখে তাকায়। তরু 12 বছর দেশে বাইরে থেকে ছুটি পালন করেও আবার 1 মাসের ছুটি পাচ্ছে, আর তারা বেচারা একটার পর একটা কাজের প্রেসারে চুরচুর হয়ে যাচ্ছে। আভিক গলা পরিষ্কার করে বলে, আলফা, আপনার কি মনে হয় না ক্রিনা একটু বেশি চুরি পাচ্ছে? তা নিয়ে তোমাকে ভাবতে হবে না সিনিয়র AI। তুমি তোমার কাজে কনসেন্ট্রেশন করো। তোমরা নিশ্চয় আমাদের লক্ষ্য ভুলে যাওনি। আমরা ভিন্ন ভিন্ন মানুষ হলেও আমাদের লক্ষ্য কিন্তু একটাই। বিভানকে উদ্দেশ্য করে বলে, সিনিয়র বি, তুমি আমাদের সোল্ডারদের ভালো করে ট্রেনিং দাও। আজকে থেকেই তারা যেন পূর্বের মতো শত্রুদের হাতে বন্দি না হয়। বলে আলফা উপরে কক্ষে চলে যায়। আভিক বলল, তোদের কি মনে হয় না যে আলফা ক্রিনাকে একটু বেশি ছাড় দেয়? লিজা বলে, মনে হলেও বা কি করার, আলফা ওকে বেশি ভালোবাসে, কারণ ও সব কাজে সফল হয়। বিভান বলল, শুধুই কি এই কারণ? আরে ট্রেনার ড্যাড রাভি চৌধুরী হচ্ছেন ওয়ার্ল্ড ক্রিকেটের সবচেয়ে বড় ফান্ডার। আমাদের বাবারা তো তার ম্যানেজার মাত্র। প্রায় 5 বছর ধরে আমরা তো ওয়ার্ল্ড ক্রিকেটের হয়ে কাজ করছি, কিন্তু এখনও আলফার আসল পরিচয় সম্পর্কে জানতে পারলাম না। শুধু আমাদের বাবাদের কথা মতো এখানে কাজ করেই যেতে হচ্ছে। আমাদের সবার শত্রু নাকি একই, তাই তো এই ওয়ার্ল্ড ক্রিকেটের টিম তৈরি করা হচ্ছে, যাতে সবাই মিলে শত্রুকে পরাজিত করা যায়। তরু ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলো, সঠিক সময় হলে অবশ্যই জানতে পারবো। এদিকে নীলাভ ঘটনার স্থলে এসে সবকিছু খতিয়ে দেখে, তবে লাশের চেহারা বিকৃত হয়ে তার পরিচয় শনাক্ত করতে পারছে না। মাহি চিন্তিত স্বরে বলে, 1 সপ্তাহ পর। নীলাভ অফিসে বসে আছে আর গভীর ভাবনায় ডুবে আছে, কারণ এই 1 সপ্তাহে আগের 2টার পাশাপাশি আরও একটা খুন হয়েছে যাদের পরিচয় শনাক্ত করা যায়নি, আর মিসিং কমপ্লেনও আসেনি। নীলাভ তার ভাবনায় মগ্ন ছিল। তখনই তার সিনিয়র এসিপি মিস্টার শাহাদাত হোসেন একজন মেয়েকে এনে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। মিট আওয়ার নিউ ইন্সপেক্টর ত্রানা চৌধুরী, আজই কাজে জয়েন হয়েছেন। এখন থেকে আপনাদের সাথে কাজ করবেন। কথাটা শুনে নীলাভ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। এমনিতেও চিন্তার অভাব নেই তার মাঝে। শাহাদাত হোসেন নীলাভের সামনে এসে বলে, উনি হচ্ছেন এসিপি নীলাভ জাহির খান। আপনি ওনার আন্ডারে কাজ করবেন। আর নীলাভ, কাজের প্রেশার অনেক বেশি,
তাই ওনাকে আপনার টিমে দেওয়া হয়েছে। নীলাপ কিছু না বলে চুপ করে আছে। তরু তার সামনে এসে বলল, নাইস টু মিট ইউ মিস্টার নীলাভ। উপস, সরি স্যার, আমি ভাবতেও পারিনি আপনার সাথে, মানে আমার আইডলের সাথে কাজ করার চান্স পাবো আমি। ওদের কথার মাঝেই মাহির শেখ এসে বলে, আইডল মানে? তরু অবাক হওয়ার ভান ধরে মাহিরের দিকে তাকায়। আপনি কে? আমি হচ্ছে সিনিয়র ইন্সপেক্টর মাহির শেখ। ওহ, তার মানে তো আপনিও আমার স্যার। হ্যাঁ, বলবেন না তো যে লিভাব স্যার আপনার আইডল হলো কিভাবে? আসলে আমরা পূর্ব পরিচিত। আপনি হয়তো সেদিন রেইনবো ক্লাবে হওয়া ঘটনার দিন সেখানে ছিলেন না, তাই না? আমি ছিলাম না অবশ্যই, কিন্তু আপনি সেদিনের কথা জানলেন কি করে? সেটাই, থাকলে আমায় চিনতেন আপনি। আসলে আমি সেদিন নীলাভ স্যারকে বাঁচিয়েছিলাম। তারপর আমাদের আরো দেখা হয়, যার দরুন তাকে দেখে আমি সিআইডি হওয়ার ইন্সপিরেশন পাই, তাই আইডল বললাম। নীলাপ তরুর দিকে তাকিয়ে আছে। মেয়েটা যে এত কথা বলতে পারে তার জানা ছিল না। তার সাথে তো সবসময় ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে। তরু নীলাপকে উদ্দেশ্য করে বলে, আপনারা নিশ্চয়ই জুম রিভারে পাওয়া 3টা লাশ নিয়ে তদন্ত করছেন? মাহির বলল। জি। তরু মনে মনে ভাবলো, এবারে বেশি কথা বলছে। ভাবনা সাইডে রেখে তরু বলল, প্রত্যেকটা খুনের পেছনে একটা উদ্দেশ্য থাকে, আমাদেরকে আগে সেটা খুঁজে বের করতে হবে। নীলাপ এতক্ষণ চুপ করে থাকলো, এইবার বলে ওঠে, তাদের পরিচয়টা পাওয়া যাচ্ছে না, উদ্দেশ্য কিভাবে বুঝবো? আর তাছাড়া বিষয়টির পেছনে কোনো সিরিয়াল কিলারও থাকতে পারে। তারা মূলত কোনো কারণ বা উদ্দেশ্য ছাড়াই খুন করে। এরই মাঝে মোমো এসে বলে, আপনি ঠিক বলেছেন স্যার, আমারও তেমনটাই মনে হয়। তার কথা শুনে তরু বিরক্ত হয়। তরু কিছুক্ষণ ভাবার অভিনয় করে বলে, স্যার, আমাদের মিসিং কমপ্লেইন আসার অপেক্ষা না করে তদন্ত করে পরিচয় বের করা উচিত। তার কথা শুনে মাহির বলে, সেটার কি চেষ্টা করা হয়নি? কথাটা শুনে নীলাপ ইমপ্রেস হয়ে যায়। তার মাথায় এরকম কিছু আসেনি। মূলত আয়ু নিখোঁজ হওয়ার পর থেকে সে কোনো কিছুতেই কনসেন্ট্রেশন করতে পারছে না। আপনি ঠিক বলেছেন মিস্টার আনা, আমরা সেই বিষয়টা আগে বের করব, চলুন। এরপর তারা সবাই জুম রিভারের সাইডে আসে। যেখান থেকে লাশগুলো পাওয়া গেছে। মাহির বলল, মনে তো হয় না সে সরাসরি এখানে ফেলা হয়েছিল। নীলাপ বলে, এখানে সরাসরি ফেলা হয়নি, কিন্তু আমার মনে হয় স্রোতের কারণে এখানে ভেসে এসেছে। মোমো একগাল হেসে বলে, ইয়ে স্যার, আপনার কথাই রাইট। তরু গম্ভীর স্বরে বলে ওঠে, মিস মোমো, আপনি কি এসব ছাড়া নিজে থেকে কিছু বলতে পারেন না? মোমো তরুর দিকে তাকিয়ে অবাক চোখে তাকাই। আমি বয়সে তোমার বড় হই মিস অ্যানা, আমাকে ম্যাম বলে ডাকবে। তরু সোজা সাপটা বলে, পারবো না মিস মোমো, কারণ এজ ম্যাটার করে না। আপনিও একজন ইন্সপেক্টর আর আমিও, সো আমি আপনাকে ম্যাম বলে রাখতে পারবো না। মোমো চমকে তাকালো। কি বললে তুমি? মাহির শেখ ভীষণ অবাক হলেন। মোমো, আপনি চুপ থাকুন। আর স্যার, এখানে তো ভাটার সময়, এখন তো ভাটার সময়, আমাদের নদীতে জোয়ার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তবে আমরা বুঝতে পারবো কোথা থেকে পানি এদিকে আসে। নীলাপ আশেপাশে তাকিয়ে বলল, আজকের জোয়ার আসবে না, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। কালকে তো শুক্রবার, আমরা শনিবার কেসটা নিয়ে জোর কদমে তদন্ত শুরু করব। এই সপ্তাহে অনেক ধকল গেছে, একটু বিশ্রামের প্রয়োজন। আপনার অফিসে চলে যান, আমি এখান থেকেই বাসায় ফিরব। এরপর সবাই বাড়িতে ফিরে যায়। রাত 9টা। তরু নিজেদের বাড়ির ড্রয়িং রুমে বসে ফোন ঘাঁটছে। তখন সাফন সেখানে এসে তরুকে বলে, তরু, ডিনার করতে চলো। তরু কিছু না বলে চুপ করে বসে থাকে। খাবে না? আমি তাজিম ভাইয়ের সাথে খেয়ে নেব। কখন আসবে তাজিম? আসতে দেরি হবে। সাফন আর কিছু না বলে খেতে বসে পড়ে। তরুকে বেশি না ঘাটানোই ভালো। রাত 10টার দিকে তাজিম আসে। এসে তরুকে ড্রয়িং রুমে বসা দেখে বলে, তুই এখানে বসে বসে কি করছিস? অপেক্ষা। অপেক্ষা মানে? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে এসো, তারপর বলছি। তাজিম কিছু না বলে ফ্রেশ হয়ে আসে। তারপর তারা একসাথে খেয়ে নেয়। তরু আর তাজিম ড্রয়িং রুমে এসে বসে। আজকে তুই আমার সাথে ডিনার করার জন্য বসেছিলি? তোর নির্লিপ্ত ভঙ্গিতে বলে, ভাবলাম জীবনে আর এই সুযোগ পাই কি না পাই। হোয়াট ডু ইউ মিন? এমনি কিছু না। তো বলো, তোর ফার্স্ট ডেট কেমন ছিল? তাজিম তোর কথা শুনে চোখ বড় বড় করে তাকায়। অবাক হচ্ছ কেন? আমার থেকে লুকানোর বৃথা চেষ্টা করে কি লাভ বলো তো? তোমার কি মনে হয় অন্যদের খবর রাখাই তরলতা নিজের ভাইয়ের খবর রাখে না? তুই কি আমার পেছনে গোয়েন্দা লাগিয়ে রেখেছিস নাকি? প্রয়োজন পড়েনি এখনো, কিন্তু মনে হচ্ছে এবার থেকে লাগাতে হবে। তাজিম আর চোখে তরুর দিকে তাকায়। মেয়েটা কিভাবে যেন সব জেনে যায় সেটাই বুঝে পায় না।
তাজিম একটা শ্বাস ছেড়ে বলে, তুই যা ভাবছিস তাই নয়। আমি কি ভাবছি তা তুমি কিভাবে জানলে? তাজিম একটা ঢোক গিলে বলল, মাইশা শুধুমাত্র আমার ক্লাসমেট ছিল। ও, ভাবির নাম বুঝি মাইশা? আমি ওকে পছন্দ করি না তরু। তরু বুকের উপর হাত বেঁধে বলে, অ্যাটলিস্ট আমাকে মিথ্যে বলার মতো খারাপ অবস্থাও হয়নি তোমার। আমি জানি তুমি ওনাকে লাইক করো আর ভালোবাসো। একদমই না। তাহলে এটা কি? তরু তার ফোনে তোলা তাজিম আর মাইশার ছবিটা দেখিয়ে বলে, এটা সুন্দর আছে, ভাবি বানাতে অসুবিধা নেই। তাজিম কি বলবে ভেবে পেল না। সে বুঝতে পেরেছে আজকে সন্ধ্যার পরে সে আর মাইশা যখন একটা রেস্টুরেন্টে দেখা করতে গিয়েছিল, সেখানে তরুও গিয়েছিল আর তাদের ছবি তুলে রেখে দিয়েছে। এবার কি এক্সকিউজ দেবে?